মানুষ আসলে কতটা জানে? এই যে আমরা বিজ্ঞান, যুক্তি আর আধুনিকতার অহংকারে মাটিতে পা ফেলি না। প্রকৃতির এক একটা অদৃশ্য চাদরের আড়ালে যে কত অজানা, কত অকল্পনীয় সত্য লুকিয়ে আছে, তার খবর কি আমরা রাখি? আমার নাম সুবল ঘোষ। পেশায় আমি একজন স্কুল মাস্টার। সারা জীবন ব্ল্যাকবোর্ডে সাদা চকের আঁচড়ে ছাত্রদের অঙ্কের হিসেব আর বিজ্ঞানের যুক্তি বুঝিয়েছি। পৃথিবীর সব কিছুকেই কার্যকারণ আর বিজ্ঞানের ভিত্তিতে মাপতে শিখিয়েছিলাম। কিন্তু জীবন বড়ই অদ্ভুত। একটা সাধারণ বদলি, আস্তানা বদলের একটা সরকারি নির্দেশ যে আমার সারা জীবনের সঞ্চিত বিশ্বাস, ধ্যান ধারণা আর যুক্তির ইমারতকে একেবারে শিকড় সমেত উপড়ে ফেলবে, তা কে জানত? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, আপনারা কি ভূতে বিশ্বাস করেন? অথবা এমন কোনো অতীন্দ্রিয়, অদৃশ্য শক্তিতে যা মানুষের ধরা ছোঁয়ার বাইরে, অথচ তার অস্তিত্ব মর্মে মর্মে টের পাওয়া যায়? একসময় আমি এসব শুনলে তাচ্ছিল্যের হাসি হাসতাম। ভাবতাম এসব এই দুর্বল মস্তিষ্কের প্রলাপ। কিন্তু আজ জীবনের এই পড়ন্ত বেলায় দাঁড়িয়ে আমি আর হাসতে পারি না। গ্রামটার নাম ছিল কালীদহ। নামটার মধ্যেই যেন একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার আর গা ছমছমে ব্যাপার লুকিয়ে আছে। বদলি হয়ে যখন সপরিবারে সেখানে পৌঁছলাম, চারপাশের প্রাচীন গাছপালা আর পুরনো দিঘিগুলো দেখে মনটা একটু দমে গেলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছিলাম। আমি, আমার স্ত্রী মালতী আর আমাদের 9 বছরের চোখের মণি একমাত্র মেয়ে খুকু, এ নিয়ে আমাদের ছোট্ট সংসার। গ্রামেরই এক প্রান্তে একটা বেশ পুরনো অথচ মজবুত বাড়িতে আমরা ভাড়ায় উঠেছিলাম। দিনগুলো তো মন্দ কাটছিল না, রুটিন মাফিক ছিমছাম জীবন। কিন্তু সেই অভিশপ্ত সন্ধেটা, সেদিন আকাশে সকাল থেকেই মেঘ করেছিল, গুমোট গরম। সন্ধে নামার মুখে হঠাৎ করেই চারপাশটা কেমন যেন অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল। বাতাস যেন থমকে আছে। আমি স্কুল থেকে ফিরে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ মালতী হন্তদন্ত হয়ে ভেতর থেকে বেরিয়ে এলো। তার মুখটা ফ্যাকাশে। খুকুকে দেখেছো কোথাও? মালতীর গলায় একটা চাপা উৎকণ্ঠা। আমি অবাক হয়ে বললাম, না তো। কেন? ও তো বাড়িতেই ছিল। কোথাও নেই। সারা বাড়ি, উঠোন, ছাদ আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই মেয়েটা। মালতীর গলাটা এবার কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে আমার বুকের ভেতরটাও ছ্যাঁত করে উঠল। খুকু তো এমন করে না। আমরা দুজনে মিলে পাগলের মতো খুঁজতে লাগলাম। আশেপাশের 2-4টে বাড়িতেও গেলাম, কিন্তু কেউ দেখেনি। সন্ধ্যের অন্ধকার তখন জেঁকে বসতে শুরু করেছে কালীদহ গ্রামের বুকে। মালতীর অবস্থা তখন পাগলের মতো। চুল আলুথালু, চোখের জলে গাল ভেসে যাচ্ছে। সে আমার হাত দুটো খামচে ধরে ডুকরে কেঁদে উঠল। ওগো ওগো, তুমি দাঁড়িয়ে আছো কেন? একটু দেখো না, একটাবার খুঁজে দেখো না আমার মেয়েটাকে। বিকেলবেলা পাড়ার কয়েকটা বাচ্চা মেয়ের সঙ্গে ওই তো পেয়ারাতলার মাঠে খেলতে গেল। রোজই তো ওখানে যায়। আজ কেন মেয়েটা আবার ফিরলো না গো? আমার চোখের মনি, আমার মেয়েটা কেন ফিরলো না? বলতে বলতেই কান্নায় ভেঙে পড়ে মাটিতে বসে পড়ল মালতী। তার আর্তনাদ আমার মগজে হাতুড়ির মতো আঘাত করতে লাগলো। আমি নিজেকে সামলে নিলাম। এখন ভেঙে পড়লে চলবে না। আমি মালতীকে সান্ত্বনা দিয়ে বললাম, তুমি শান্ত হও মালতী। আমি মোড়ল মশাইকে খবর দিচ্ছি। উনি এই গ্রামের পুরনো লোক, তিনি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করতে পারবেন। দেওয়াল থেকে একটা আধময়লা ফতুয়া গায়ে গলিয়ে নিলাম। পুরনো 3 ব্যাটারির টর্চটা হাতে নিয়ে হন্তদন্ত হয়ে পথে নামলাম। বুকের ভেতরটা তখন ধরফর করছে। ভাগ্যিস আমাকে বেশি দূর যেতে হলো না।
বটতলার মোড় ঘুরতেই দেখি গ্রামের মোড়ল ভবেশবাবু ক্যাঁচ ক্যাঁচ শব্দ তোলা একটা পুরনো সাইকেল চালিয়ে এগিয়ে আসছেন। পঞ্চায়েতে কি একটা জরুরি মিটিংয়ে যাচ্ছিলেন তিনি। আমি প্রায় দৌড়ে গিয়ে তার সাইকেলের সামনে দাঁড়ালাম। সাইকেলের হ্যান্ডেলটা চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বললাম, মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গেছে, আমার খুকুকে পাওয়া যাচ্ছে না। ভাবতোষ মোড়লের ভুঁড়ো কুঁচকে গেল। সে কি কথা মাস্টার মশাই, কখন থেকে? আমি এক নিঃশ্বাসে বিকেলের মাঠের কথা, মালতীর কান্নার কথা সব খুলে বললাম। মোড়ল মশাই আর এক মুহূর্ত দেরি করলেন না। মানুষটা এমনিতে খুব হিসেবি হলেও বিপদের সময় যে এমন দেবদূতের মতো পাশে দাঁড়াবেন তা আমি ভাবিনি। তিনি সোজা সাইকেল ঘুরিয়ে আমাকে নিয়ে চললেন পঞ্চায়েত অফিসের দিকে। সেখানে গিয়ে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে উপস্থিত গ্রামবাসীদের সবটা খুলে বললেন। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। গ্রামের বেশ কয়েকজন জোয়ান ছেলে হাতে হারিকেন, টর্চ আর লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে পড়ল। শুরু হলো খোঁজ। পেয়ারাতলার মাঠ, পুকুর পাড়, বাঁশবাগান, কোনো জায়গা বাদ রইল না। খুঁজতে খুঁজতে রাত তখন ঘড়ির কাঁটায় 12টা ছুঁইছু। অমাবস্যার কাছাকাছি তিথি, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। হারিকেনের আলোতে মানুষের মুখগুলোকে কেমন যেন প্রেতাত্মার মতো দেখাচ্ছে। ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর মাঝে মাঝে দুই একটা রাতচরা পাখির তীক্ষ্ণ চিৎকার ছাড়া আর কোনো শব্দ নেই। সবাই পরিশ্রান্ত, হতাশ। এমন সময় ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক লোক, সম্ভবত নিবারণ জ্যাঠা, খসখসে গলায় বলে উঠল, আরে তা ওই দিকটায় কেউ গেছিলি নাকি? এই বীরজাওয়ালা ঢেঁকিশালায় খুকু ওখানে যায়নি তো? কথাটা কানে আসতেই দেখলাম একটা অদ্ভুত দৃশ্য। হারিকেনের হলদেটে আলোয় স্পষ্ট দেখলাম আশেপাশে দাঁড়ানো 15 লিকলিকে জোয়ান ছেলের মুখগুলো নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য গোটা দলটার মধ্যে এমন একটা জমাট বাঁধা নিস্তব্ধতা নেমে এলো, যেন মনে হলো ওদের হৃদস্পন্দন থেমে গেছে। আমি অবাক হয়ে বললাম, সেটা আবার কোথায়? চলুন, আমাকে নিয়ে চলুন এক্ষুনি। কিন্তু কেউ এক পাও নড়ল না। ভবতোষ মোড়ল আমার হাতটা খপ করে চেপে ধরলেন। আঁতকে উঠলাম আমি। কাঁপা কাঁপা গলায় তিনি ফিসফিস করে বললেন, না মাস্টার মশাই, ওখানে রাতে কেউ যায় না, ওটা অভিশপ্ত জায়গা। ও অভিশপ্ত মানে? কি আবল তাবল বকছেন? আমার গলার স্বর এবার চড়তে শুরু করেছে। মোড়ল মশাই ঢোক গিলে বলতে শুরু করলেন, গ্রামের একেবারে শেষ প্রান্তে ওই যে পেয়ারাতলার মাঠ পেরিয়ে বেশ কিছুটা দূরে এককালে জমিদারদের একটা বিশাল ঢেঁকিশাল ছিল। আজ সেটা 100 বর্ষ প্রাচীন আর পরিত্যক্ত। ছাদ প্রায় ভেঙে পড়েছে, বট পাঁকুড়ের শিকড় গিলে খেলছে দেওয়ালগুলো। দিনের বেলা তো গ্রামের মানুষের রক্ত জল হয়ে যায় ওই ঢেঁকিশালের পাশ দিয়ে যেতে, কারণ প্রতি রাতে ঠিক 2:30টার সময় ওই পরিত্যক্ত অন্ধকার ঘর থেকে ভারী কাঠের ঢেঁকিতে ধান ভানার শব্দ আসতে শুরু করে। মাটি পর্যন্ত কেঁপে ওঠে সেই শব্দের চোটে। কে ধান ভানে? বীরজাবালা, পুরনো জমিদারদের চাকরানি ছিল ওই বালা বাড়ির বড় বউ। সারাদিন ওই ঢেঁকিশালেই পড়ে থাকতো, ধান ভানত আর পুকুর ঘাটে জমিদারদের বড় বড় মাছ কাটত। কি এক অজানা অভিমানে একদিন ওই ঢেঁকিশালের কড়ি কাঠে সে গলায় দড়ি দেয়, এমনটাই শুনেছি বাপ কাকাদের মুখে। তার অতৃপ্ত আত্মা আজও ওখানেই বন্দি। যে ওই তল্লাটে যায় তাকেই সে। ভয়? না, আমার তখন কোনো ভয় করছিল না। আমার মাথায় তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার 9 বছরের
দুধের শিশুটা অন্ধকারের বুকে কোথাও হারিয়ে গেছে। এক বুক ভয় নিয়ে হয়তো কোথাও গুটিসুটি মেরে কাঁদছে। আর এরাই 21 শতকে দাঁড়িয়ে আমাকে ভূতের গল্প ফাঁদছে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ফেটে পড়লাম রাগে। থামুন থামুন আপনারা, যত সব ফালতু আষাঢ়ে গপ্প। একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে আর আপনারা আমাকে এখানে দাঁড়িয়ে ভূতের ভয় দেখাচ্ছেন। আপনাদের নিজেদের মেয়ে হলে এই কথা বলতে পারতেন। লজ্জা করেন আপনাদের? আমি দেখলাম আমার এই ক্রোধের সামনেও ওরা কেউ বিন্দুমাত্র নড়ল না। ওদের চোখে মুখে লজ্জা নয়, বরং এক আদিম পাশবিক ভীতি খেলা করছে। আমি টর্চটা শক্ত করে চেপে ধরলাম। বেশ, আপনাদের কাউকে যেতে হবে না। আমার মেয়েকে আমি খুঁজে আনবো, আমি একাই খুঁজে আনবো। আমি একাই যাচ্ছি, ওই আপনাদের বীরজাবালার ঢেঁকিশালে। এই বলে আর কারো কোনো উত্তরের তোয়াক্কা না করে আমি একাই পা বাড়ালাম সেই ঘুটঘুটে অন্ধকারের দিকে। পেয়ারাতলার মাঠ পেরিয়ে গ্রামের শেষ প্রান্তে সেই শতবর্ষী প্রাচীন পরিত্যক্ত জমিদার বাড়ির ঢেঁকিশালের উদ্দেশ্যে। টর্চের সরু আলোয় রেখাটা অন্ধকারের বুক চিরে পথ দেখাচ্ছিল, আর আমার প্রতিটি পদক্ষেপে মিশেছিল একজন মরিয়া পিতার অদম্য জেদ। পেয়ারাতলার মাঠটা যখন পেরোচ্ছি, রাত তখন কতটা গভীর কে জানে। আমার হাতের 3 ব্যাটারির পুরনো টর্চ লাইটের আলোটা যেন অন্ধকারের বুক চিরে খুব বেশি দূর এগোতে পারছিল না। চারপাশের নিস্তব্ধতা এতটাই গাঢ় যে আমার নিজের পায়ের জুতোর মচমচ শব্দটাও যেন কানে হাতুড়ির মতো বাজছিল। আকাশে একটা তারারও দেখা নেই। জমাট বাঁধা আলকাতরার মতো সেই অন্ধকারের ভেতর দিয়ে আমি যেন একটা ঘোরের মধ্যে হাঁটছিলাম। মনের ভেতর তখন একটাই চিন্তা, একটাই মুখ, খুকু। আমার 9 বছরের একরত্তি মেয়েটা এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোথায় পড়ে আছে কে জানে। মাঠটা পেরোতেই দূর থেকে আবছাভাবে নজরে এলো সেই ধ্বংসস্তূপ। কালীদহের গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ি। এর কথা আমি গ্রামের মানুষের মুখে অনেক শুনেছি বটে, তবে এই তল্লাটে কখনো আসা হয়নি। আজ এই প্রথমবার টর্চের আলোটা এদিক ওদিক ফেলতেই একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। এককালের প্রতাপশালী জমিদারের বাসভবন আজ কালের নিয়মে স্রেফ একটা কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। ইট সুরকি খসে পড়া বিশাল বিশাল দেওয়াল, যার খাঁজে খাঁজে বাসা বেঁধেছে বট অশ্বত্থের মোটা মোটা শেকড়। যেন কোনো অতিকায় অজগর গোটা বাড়িটাকে পেঁচিয়ে গিলে খাচ্ছে। মাঝে মাঝে 2-1টা রাতচরা পাখির ডানা ঝাপটানির শব্দ আর ঝিঁঝি পোকার এক টানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমি পা টিপে টিপে এগোতে লাগলাম। হঠাৎ আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। ধূপ ধূপ করে একটা ভারী একটানা শব্দটা আসছে জমিদার বাড়ির মূল কাঠামো থেকে কিছুটা দূরে, আগাছায় ঢাকা একটা আলাদা ঘর থেকে। প্রতিটা শব্দের সঙ্গে আমার পায়ের তলার মাটিটা যেন ঈষৎ কেঁপে উঠছে। মোড়ল মশাই আর ওই গ্রামবাসীরা তবে কি সত্যি কথাই বলেছিল? আমার বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী মগজ যেন চিৎকার করে বলতে চাইল এসবই বিভ্রম, নিছকই মনের ভুল। কিন্তু ওই শব্দটা, ওটা তো আর ভুল নয়। বুকের ভেতরটা তখন ছ্যাঁত ছ্যাঁত করছে।
নিজেকে জোর করে বোঝালাম, যাই থাকুক না কেন ওখানে আমাকে দেখতেই হবে। টর্চের আলোটা সেই ঘরটার দিকে ঘোরাতেই দেখলাম সেটা একটা পুরনো দিনের ছাদ বসা ঘর। চারপাশের জঙ্গলি লতাপাতা আর বড় বড় আগাছা ঘরটাকে প্রায় ঢেকে ফেলেছে। বহু পুরনো উইয়ে খাওয়া কাঠের দরজাটা একমাত্র মরচে ধরা কবজার উপর ভর করে কোনো মতে ঝুলে আছে। জানালার পাল্লাগুলোর অস্তিত্ব নেই বললেই চলে। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই শব্দ লক্ষ্য করে এগোতে লাগলাম। আমার সারা জীবনের শেখা বিজ্ঞান, যুক্তি সব যেন ওই ভাঙা চোরা ঘরের দরজার কাছে এসে মুখ থুবড়ে পড়ল। জানালার একটা ভাঙা গড়াধীন ফাঁক দিয়ে আমি ভেতরে টর্চের আলো ফেললাম। প্রথমেই নাকে এলো একটা বমি আনা উৎকট গন্ধ। স্যাঁতস্যাঁতে মাটি, বাদুর আর চামচিকের বিষ্ঠা এবং বহু বছরের জমে থাকা গুমোট বাতাসের গন্ধ। ঘরের ভেতরটা পুরো মাকড়সার জালে ঢাকা। ধুলো আর নোংরার আস্তরণ দেখেই বোঝা যায় গত 50 বছরে কোনো রক্তমাংসের মানুষ এই ঘরের চৌকাঠ পেরোয়নি। কিন্তু তারপরে আমার চোখ পড়ল ঘরের ঠিক মাঝখানটায়। আমার শির দাঁড়াবে যেন বরফ গলা জল নেমে গেল। সেখানে রাখা আছে একটা প্রকাণ্ড ঢেঁকি, এককালের সেই জমিদার বাড়ির সুবিশাল ঢেঁকি। অন্তত 10 মণ ওজনের একটা আস্ত শাল কাঠ খোদাই করে বানানো সেই ঢেঁকিটার পাশে একটা সাধারণ মাপের ঢেঁকিও পড়ে আছে, যেটা একজন মানুষের পক্ষে চালানো অসম্ভব কিছুই নয়। কিন্তু ওই 10 মণ ওজনের শালকাঠের প্রকাণ্ড ঢেঁকিটা কোনো মানুষের, এমনকি জনাচারেক বলিষ্ঠ পুরুষের পক্ষেও ওটা একচুল নাড়ানো সম্ভব নয়। অথচ আমার চোখের সামনে সেই নিস্তব্ধ জনমানবহীন বদ্ধ ঘরের ভেতরে সেই প্রকাণ্ড ঢেঁকিটা শূন্যের ওপর একা একাই উঠছে আর নামছে। অদৃশ্য কোনো এক পৈশাচিক শক্তি যেন অবলীলায় সেই 10 মণের কাঠটাকে শূন্যে তুলে সজোরে আছড়ে ফেলছে মাটির গর্তে। আমি পাথর হয়ে গেলাম। আমার শ্বাস আটকে এলো। কিন্তু আসল বিভীষিকা তখনও বাকি ছিল। টর্চের আলোটা যখন ঢেঁকির মাথার দিকটায়, অর্থাৎ গর্তটার ওপারে গিয়ে পড়ল, আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা চিরকালের মতো স্তব্ধ হয়ে যাবে। সেখানে কোনো ধান বা চাল নেই। গর্তের ভেতর উপচে পড়ছে বিভৎস লাল রঙের একটা মাংসপিণ্ড আর নাড়ি ভুঁড়ি। আর সেই অবিরাম ওঠানামা করা ঢেঁকির আঘাতে সেই মাংসপিণ্ড থেঁতলে চারদিকে ছিটকে পড়ছে কালচে লাল রক্ত। আমার গলার ভেতর থেকে একটা অস্ফুট আর্তনাদ ছিটকে বেরিয়ে আসতে চাইল। তবে কি ওই গর্তের ভেতর? না 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 না, এটা হতে পারে না। আমার মাথাটা বন বন করে ঘুরে উঠল। চোখের সামনে পৃথিবীটা যেন দুলে উঠল। কান্নায়, শোকে আর এক চরম আতঙ্কে আমি যখন জ্ঞান হারানোর উপক্রম, ঠিক সেই মুহূর্তে আমার হাতের টর্চের আলোটা কাঁপতে কাঁপতে ঘরের এক কোণে গিয়ে পড়ল। আর সেখানে আমি দেখলাম তাকে। ঘরের এক অন্ধকার কোণে ধুলো আর মাকড়সার জালের স্তূপের মধ্যে গুটিসুটি মেরে পড়ে আছে একটা ছোট্ট শরীর। ফ্রকের রংটা আচ্ছা আলোতেও চিনতে আমার ভুল হলো না। খুকু। ভয়, ভূত, পিশাচ, যুক্তি সবকিছু এক লহমায় আমার মাথার থেকে উবে গেল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। এক ঝটকায় সেই ঝুলন্ত পচা দরজাটা লাথি মেরে ভেঙে আমি ঘরের ভেতর ঢুকে পড়লাম। ওই শূন্যে ওঠানামা করা 10 মণের ভয়ঙ্কর ঢেঁকিটার পাশ দিয়ে আমাকে যেতে হবে। একবার যদি ওই কাঠের আঘাত আমার উপর পড়ে, আমি নিশ্চিত চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। কিন্তু একজন মরিয়া বাবার কাছে
তখন নিজের প্রাণের কোনো দাম নেই। ঢেঁকিটা যেই শূন্যে উঠল, আমি এক ছুটে সেই মৃত্যুকূপের পাশ কাটিয়ে পৌঁছে গেলাম ঘরের কোণে। মাটিতে হাঁটু গেড়ে বসে খুকুর শরীরটা দু হাতে জড়িয়ে ধরলাম। বুকটা ধড়াস ধড়াস করছে। ওর নাকের কাছে আঙুল নিতেই বুঝলাম নিঃশ্বাস পড়ছে। বেঁচে আছে, বেঁচে আছে আমার মামনি। হয়তো চরম আতঙ্কে জ্ঞান হারিয়েছে, কিন্তু ও বেঁচে আছে। আমি আর পেছনে তাকালাম না। ওই অভিশপ্ত ঘরে কিসের মাংসপিণ্ড, কে ঢেঁকি চালাচ্ছে, কিচ্ছু জানার দরকার নেই আমার। আমি খুকুকে নিজের কাঁধের ওপর তুলে নিলাম। তারপর বুকের কাছে শক্ত করে জাপটে ধরে ওই চলন্ত ঢেঁকির পাশ কাটিয়ে এক ঝটকায় ঘর থেকে বেরিয়ে এলাম খোলা আকাশের নিচে। বাইরে আসতে দেখলাম পেয়ারাতলার মাঠের দিক থেকে বেশ কয়েকটা হারিকেন আর টর্চের আলো এইদিকে এগিয়ে আসছে। মোড়ল মশাই, নিবারণ জ্যাঠা আর গ্রামের সেই জোয়ান ছেলেরা। আমার স্পর্ধা দেখে তারা হয়তো আর দূরে দাঁড়িয়ে থাকতে পারেনি, অথবা বিবেকের তাড়নাতেই এগিয়ে এসেছিল। তারা আমাকে ওই ঢেঁকিশাল থেকে একটা জলজ্যান্ত বাচ্চাকে কাঁধে করে বেরিয়ে আসতে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল। সবার মুখে কোনো কথা নেই, চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে। মোড়ল মশাইয়ের হাত থেকে হারিকেনটা প্রায় পড়েই যাচ্ছিল। আমি তাদের দিকে একবার তাকালাম মাত্র। আমার চোখে তখন কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর দেওয়ার দায় নেই। আমি তাদের সঙ্গে একটা কথাও বললাম না। কোনো বাক্য ব্যয় না করে আমার অচেতন মেয়েটাকে কাঁধে নিয়ে আমি সোজা বাড়ির পথ ধরলাম। পেছনে পড়ে রইল সেই শতবর্ষের অভিশপ্ত ঢেঁকিশাল, আর অন্ধকারের বুকে অবিরাম বাজতে থাকা সেই ধূপ ধূপ শব্দটা। সে রাতের সেই অভিশপ্ত ঢেঁকিশাল থেকে খুকুকে কাঁধে করে ফিরিয়ে আনার পর আমি ভেবেছিলাম সব বিভীষিকার হয়তো এখানেই শেষ। কিন্তু আমি জানতাম না, নিয়তি অলক্ষ্যে বসে আমার জন্য এক গভীর যন্ত্রণার জাল বুনছে। খুকুকে বাড়িতে ফিরিয়ে আনার পরদিন থেকেই ওর গায়ে ধুম জ্বর। আজ এক সপ্তাহ হতে চলল আমার ছোট্ট মেয়েটা জ্বরে ধুকছে। অঘোর ঘোরে পড়ে আছে বিছানায়, দু চোখ বোঝা। পেটে একদানা খাবার পড়েনি গত 7 দিন ধরে। শহরের বড় ডাক্তার এসেও মাথা নেড়ে জবাব দিয়ে গেছেন তার ওষুধে আর কোনো কাজ হচ্ছে না। মালতী, আমার স্ত্রী, মেয়েটার মাথার কাছে বসে ডুকরে কাঁদছে। ওর চোখের জল শুকিয়ে গেছে, মুখটা ফ্যাকাশে, ঠিক যেন একটা জ্যান্ত লাশ। মালতী আমার হাত দুটো খামচে ধরে আকুল হয়ে কেঁদে উঠল। ওগো ওগো, তুমি কিছু একটা করো গো, কিছু একটা করো। ডাক্তার তো জবাব দিয়ে দিল আমার মেয়েটা কি আর চোখ পেলে তাকাবে না গো। কি দোষ করেছিল আমার খুকু? কেন গেল ওই পেয়ারাতলার মাঠে? আমি মালতীর কথার কোনো উত্তর দিতে পারি না। আমার ভেতরে তখন একরাশ অসহায়তা আর অপরাধ বোধ কাজ করছে। দিন দুয়েক আগেই মোড়ল মশাই এসেছিলেন খুকুকে দেখতে। বিছানায় পড়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে তিনি আমাকে বলেছিলেন, বড় ভুল হয়ে গেছে মাস্টার মশাই। আপনার ওই রাতে একা ওখানে যাওয়াটা ঠিক হয়নি, আর আর খুকুরও ওইদিকে যাওয়াটা ঠিক হয়নি। মাঠে খেলতে যাওয়ার সময় গ্রামের কোনো ছেলেমেয়েরা ওকে বারণ করেনি কেন? এটাই সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। ওই জায়গাটা বড় সর্বনেশে। কি জানি ওর ঘাড়ে কি ভর করেছে। আজ অমাবস্যার রাত। ঘড়ির কাঁটা রাত 2টোর ঘর ছুঁয়েছে। মালতী একটানা কাঁদতে কাঁদতে ক্লান্তিতে কখন যেন খুকুর পাশেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার চোখে ঘুম নেই।
ঘরের পশ্চিম দিকের জানালা খোলা। সেই জানালা দিয়ে দূরে আবছাভাবে দেখা যায় সেই অভিশপ্ত জঙ্গলটা, যেখানে অন্ধকারে মিশে আছে ওই ভাঙাচোরা জমিদার বাড়ি। হঠাৎ নিস্তব্ধ রাত চিড়ে একটা শব্দ ভেসে এলো। ধপ ধপ করে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল আমার। মনে হলো 10 মণ ওজনের ওই ভারী ঢেঁকিটা যেন ওই পোড়া বাড়িতে নয়, সোজা আছড়ে পড়ছে আমার বুকের পাঁজরের ওপর। আজ রাতে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমার বিজ্ঞান যুক্তি সব ওই ঢেঁকিশালেই কবর দিয়ে এসেছে। আজ আমি একজন বাবা, যার মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমাকে জানতেই হবে এর শেষ কোথায়। খুকুর কপালে একটা চুমু খেয়ে দেওয়ালে ঝোলানো লণ্ঠনটা হাতে তুলে নিলাম। দরজা খুলে বেরিয়ে পড়লাম সেই জমাট বাঁধা কুয়াশা আর অন্ধকারের মাঝে। ঘন কুয়াশার চাদর চিরে আমি যখন সেই পোড়ো বাড়ির দিকে এগোচ্ছি, চারপাশটা যেন কবরের মতো শান্ত। যতই এগোচ্ছি শব্দটা ক্রমশ জোরালো হচ্ছে। মাটির কাঁপনে আমি নিজের পায়ের তলায় স্পষ্ট অনুভব করতে পারছি। বুকটা ধরফর করছে, তবু পা থামল না। সে ঢেঁকিশালের ভাঙা জানলার সামনে এসে দাঁড়ালাম। ভেতরে লণ্ঠনের স্তিমিত আলোটা ফেলতেই যা দেখলাম, তাতে আজও আমার শির দাঁড়াবে বরফ ঠান্ডা জলের স্রোত নেমে যায়। পরপর 2 দিন একই ভুল, একই বিভ্রম। এটা নিজের চোখে দেখা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ভেতরে কোনো ভূত নেই, কোনো পিশাচিনী বা লোকমুখে শোনা সাদা শাড়ি পরা কোনো ছায়ামূর্তি নেই, কিন্তু আমার চোখের সামনে সেই 10 মণ ওজনের প্রকাণ্ড শাল কাঠের ঢেঁকিটা নিজে থেকেই শূন্যে ওপরে উঠছে আর সজোরে আছড়ে পড়ছে মাটির গর্তে। আর তার ঠিক সাথেই শোনা যাচ্ছে একটা অদ্ভুত গায়ে কাঁটা দেওয়া শব্দ, একটা অদৃশ্য মানুষের হাঁপিয়ে ওঠার শব্দ, যেন কেউ সর্বশক্তি দিয়ে বুক ফাটা চরম ক্লান্তিতে ওই বিশাল ঢেঁকিটা চালিয়ে যাচ্ছে। আমি কাঁপতে কাঁপতে খেয়াল করলাম ঢেঁকিটা মাটির যে গর্তটায় আছড়ে পড়েছে, আজ সেই গর্তটা সম্পূর্ণ খালি। সেদিন রাতে দেখা সেই রক্ত, মাংসপিণ্ড বা নাড়ি ভুঁড়ি কিছু নেই সেখানে। এমনকি একদানাও ধার নেই। একটা সম্পূর্ণ গর্তে কেউ একজন অবিরাম ঢেঁকি চালিয়ে যাচ্ছে। আমার স্নায়ু আর এই চাপ নিতে পারল না। আমি ভয়ে লণ্ঠন ফেলে পালাতে যাব, ঠিক এমন সময় হঠাৎ আমার কানের খুব কাছে অত্যন্ত ক্লান্ত আর হাহাকার মেশানো ভাঙা একটা নারী কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, এক মুঠো ধান দে, আমার বাচ্চাটা খিদে মরে যাচ্ছে। কে কে তুমি? কি চাও তুমি? জবাব দাও। আমার গলার আওয়াজ ম্যাজিকের মতো কাজ করলো। হঠাৎ করে ঢেঁকিটা শূন্যে স্থির হয়ে গেল। তারপর সশব্দে মাটিতে আছড়ে পড়ে যেন চিরকালের মতো থেমে গেল। চারদিকে নেমে এলো এক নিঝুম জমাট নিস্তব্ধতা। আমি আবার চিৎকার করলাম, কে তুমি? আমার মেয়ের কি ক্ষতি করেছো তুমি? হঠাৎ দরজার দিকে চোখটা চলে গেল আমার। ভাঙা দরজার চৌকাঠে লণ্ঠনের আবছা আলোয় দেখলাম একজন দাঁড়িয়ে আছে। পরনে শতছিন্ন একটা মলিন শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া, কোলে এক কঙ্কাল ষাঁড় বাচ্চা। মহিলাটা অত্যন্ত ধীর পায়ে নিঃশব্দে ঘরের ভেতর ঢুকল। তার পা
মাটিতে পড়ছে না, শূন্যে ভাসছে। আমি পিছিয়ে গেলাম 2 পা, ঢোক গিলে বললাম, কে আপনি? কি চান আপনি? কেন এভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছেন? আমার নিষ্পাপ মেয়েটার কি ক্ষতি করেছেন আপনি? মহিলাটার মুখটা ঘোমটার আড়ালে ঢাকা, কিন্তু তার গলার স্বরটা যেন বহু দূর পাতাল থেকে উঠে এলো। শুধু এক মুঠো চাল দিলে আমি আর কোনোদিন তোদের ছায়া মারাব না। তোদের দিন ভালো হয়ে যাবে। আমি দেব, আপনাকে আমি চাল দেব, কিন্তু এসবের মানে কি? আপনি কে? তখন সেই ছায়ামূর্তি যা শোনালো তা কোনো ভূতের গল্প নয়, তা হলো এক নিষ্ঠুর রক্তক্ষয়ী ইতিহাসের পাতা থেকে ছিঁড়ে নেওয়া এক করুণ সত্য। তার সেই অশরীরী বয়ান আমি আজও ভুলতে পারিনি। ঘটনাটা ছিল অনেকটা এই রকম। গ্রাম বাংলায় তখন ভয়াল দুর্ভিক্ষ চলছে। পথঘাটে গাছের তলায় মানুষ না খেতে পেয়ে কুকুরের মতো মরে পড়ে থাকছে। সেই সময় এই গ্রামেরই এক গরিব অল্প বয়সী বিধবা মা, নাম তার বীরজা বালা, তার 2 বছরের অভুক্ত মৃতপ্রায় বাচ্চাটাকে কোলে নিয়ে এই জমিদার বাড়িতে এসে কেঁদে পড়েছিল। সে অনেক বছর ধরে এই বাড়িতেই কাজ করত। ভেবেছিল পুরনো মনিব অন্তত এক মুঠো ফ্যান দিয়ে তার কোলের বাচ্চাটাকে বাঁচাবে, কিন্তু জমিদারের মন তো পাথরের। সে এক শর্ত দিল, ওই বড় ঢেঁকিটার পাশেই যে একটা ছোট ঢেঁকি রাখা আছে, বীরজাকে বলা হলো যদি সে সারা রাত একা ওই ছোট ঢেঁকিতে 10 মণ ধান ভানতে পারে, তবে সকালে তাকে 1 বাটি ফ্যান আর 1 মুঠো চাল দেওয়া হবে। নিজের সন্তানকে বাঁচানোর জন্য বীরজাবালা সেদিন একটানা 10 ঘন্টা না খেয়ে ক্লান্ত শরীরে ওই ঢেঁকি চালিয়েছিল। পেটে অন্ন নেই, শরীরে রক্ত নেই, শুধু মাতৃত্বের এক অন্ধ জোরে সে কাঠটাকে উঠিয়েছে আর ফেলেছে। কিন্তু মানুষের শরীরের তো একটা শেষ সীমা আছে। ভোরের আলো ফোটার ঠিক আগেই অনাহারে আর অমানসিক পরিশ্রমে বীরজাবালার বুকের কলজেটা আক্ষরিক অর্থেই ফেটে যায়। সে ওই ঢেঁকির ওপরেই ফিনকি দিয়ে রক্ত বমি করে লুটিয়ে পড়ে, আর ওঠে না। তার কোলের ওই 2 বছরের বাচ্চাটাও সেই রাতেই না খেতে পেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরদিন সকালে জমিদার মশাই ঘুম থেকে উঠে ঢেঁকিশালে এসে এই বীভৎস দৃশ্য দেখেন। পাছে জমিদারের নামে কলঙ্ক রটে, পাছে লোকে তাকে খুনি বলে, তাই তিনি লোকলস্কর ডেকে বীরজাবালার মৃতদেহটাকে ওই ঢেঁকিশালের ঘরের কড়ি কাঠের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেন। রটিয়ে দেওয়া হয় চাকরানি কাজ করতে না পেরে আত্মহত্যা করেছে। আর এই সমস্ত কথাগুলো বলার সঙ্গে সঙ্গে শূন্যে মিলিয়ে গেল সেই মূর্তি। চারিদিক নিস্তব্ধ। আমার 2 চোখ পেয়ে তখন অঝরে জল নামছে। আমি বুঝতে পারলাম গত 50 বছর ধরে বীরজাবালার আত্মা গ্রামের কাউকে ভয় দেখায়নি, কাউকে মারেওনি। সে কোনো প্রতিহিংসা পরায়ণ প্রেতাত্মা নয়। সে শুধু তার 50 বছর আগের অভিশপ্ত রাত আর মাতৃসত্তার ঘরে চিরকালের মতো আটকে আছে। সে আজও প্রতি রাতে ওই ফাঁকা ঢেঁকিতে ধান ভানার বৃথা চেষ্টা করে যায়। যদি 1 মুঠো চাল জোটে, যদি তার অভুক্ত বাচ্চাটাকে কোনো মতে বাঁচানো যায়। খুকুকে সে হয়তো সেদিন রাগে বা আক্রোশে বন্দি করেনি। হয়তো সে ভেবেছিল খুকুও তার মতো কোনো অভুক্ত সন্তান। আজ আমি শুধু একটা ভূতের গল্প নয়, এক শাশ্বত শোষিত মাতৃসত্তার করুণ হাহাকারের সাক্ষী হয়ে লণ্ঠন হাতে সেই শূন্য ঢেঁকিশালে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। শূন্য ঘরের সেই ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে আমার বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ভয় নয়, এক অদ্ভুত সমবেদনায় আমার 2 চোখ তখন ভিজে উঠেছে। একজন বাবা হিসেবে এক অভুক্ত সন্তানের মায়ের যন্ত্রণা
আমি সেদিন মর্মে মর্মে অনুভব করতে পারছিলাম। আমি কাঁপা কিন্তু দৃঢ় গলায় অন্ধকারের উদ্দেশ্যে বললাম, তবে যদি তাই হয়, যদি এক মুঠো চালই তোমার এই 50 বছরের যন্ত্রণার অবসান ঘটাতে পারে, তবে আমি চাল এনে দিচ্ছি। কিন্তু তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। এটাই যদি তোমার শান্তি হয়, তবে আমিও আজ দেখব চোখের সামনে আমি যা দেখছি তা কতটা সত্যি। এই বলে আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। লণ্ঠনটা হাতে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলাম সেই ভাঙা চৌকাঠ পেরিয়ে। কুয়াশার চাদর তখন আরো ঘন হয়েছে, যেন চারপাশের পৃথিবীটাকে কেউ সাদা কাফনে মুড়ে দিয়েছে। আমি প্রায় ছুটতে ছুটতে বাড়ির দিকে রওনা দিলাম। মাথায় তখন একটাই চিন্তা, আমার মেয়েটাকে বাঁচাতে হলে ওই অতৃপ্ত মায়ের আত্মাকে তার প্রাপ্য আজ বুঝিয়ে দিতেই হবে। বাড়িতে ফিরে সন্তর্পণে রান্নাঘরে ঢুকলাম। মালতী তখনও দেখলাম মেয়ের শিয়রে অঘরে ঘুমোচ্ছে। টিনের কৌটো থেকে খুব সযত্নে পরম শ্রদ্ধায় একটা পরিষ্কার কাগজের প্যাকেটে এক মুঠো নতুন চাল ভরে নিলাম। তারপর আবার সেই পথ, আবার সেই পেয়ারাতলার মাঠ পেরিয়ে পরিত্যক্ত জমিদার বাড়ির অভিশপ্ত ঢেঁকিশাল। ধীর পায়ে যখন আবার সেই ঘরের ভেতর ঢুকলাম, তখন লণ্ঠনের আলোটা যেন আরো ম্রিয়মান হয়ে এসেছে। আমি হাত পা রাখতেই আমার গা ঘেঁষে একটা বরফের মতো ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া বয়ে গেল। আমার গায়ের রোম খাড়া হয়ে উঠল। আমার মনে হলো কেউ যেন আমার ঠিক পাশটিতে এসে দাঁড়িয়েছে। তার কনকনে ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। আমি আর কালক্ষেপ করলাম না। কাঁপা কাঁপা হাতে পকেট থেকে চালের প্যাকেটটা বের করলাম। 10 মণ ওজনের সেই প্রকাণ্ড শালকাঠের ঢেঁকিটা তখন স্তব্ধ হয়ে আছে। আমি সন্তর্পণে এগিয়ে গিয়ে সেই এক মুঠো চাল ওই ঢেঁকির ফাঁকা গর্তটার ভেতর ঢেকে দিলাম। আর ঠিক সেই মুহূর্তে কোনো অদৃশ্য শক্তির অমোঘ ইশারায়, কোনো যান্ত্রিক কারণ ছাড়াই সেই পাহাড় প্রমাণ ওজনের ভারী শালকাঠের ঢেঁকিটা সজোরে শূন্যে উঠে গেল। তারপর এক প্রচণ্ড আক্রোশে কান ফাটানো শব্দ করে আছড়ে পড়ল সেই গর্তের ভেতর। মুহূর্তের মধ্যে গোটা ঘর, চারপাশের মাটি, এমনকি আমার পায়ের তলার কংক্রিট পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করল। এক অভাবনীয় অতি প্রাকৃত বিভীষিকা। 10 মণের সেই বিশাল কাঠটা অবিরাম উঠছে আর পড়ছে, আর তার নিচে থাকা আমার দেওয়া সেই এক মুঠো চাল নিমেষের মধ্যে পিষ্ট হয়ে সাদা গুঁড়োতে পরিণত হতে লাগলো। কিন্তু আমার স্নায়ুর উপর সবচেয়ে বড় আঘাতটা এলো ঠিক তারপরেই। হঠাৎ করে সেই বদ্ধ ঘরের শূন্যতা চিরে ফেটে পড়ল এক অদ্ভুত ভয়ঙ্কর গগনভেদী অট্টহাসি। সে এক উন্মাদ হাড়হীন করা নারী কণ্ঠের হাসি। 50 বছরের জমে থাকা ক্ষুধা, যন্ত্রণা, আক্ষেপ আর মুক্তির এক অদ্ভুত বিকট উল্লাস যেন মিশেছিল সেই হাসিতে। সেই হাসির দমকে জানলার অবশিষ্ট পাল্লাগুলো থরথর করে কাঁপতে লাগলো। আমি 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরলাম। আমার মনে হলো আমার কানের পর্দাগুলো এই বুঝি ছিঁড়ে যাবে। না, একজন রক্ত মাংসের সাধারণ মানুষের পক্ষে এই দৃশ্য, এই শব্দ বেশিক্ষণ সহ্য করা সম্ভব নয়। আমার মাথার ভেতরটা ভোঁ ভোঁ করে উঠল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলাম না। লণ্ঠনটা প্রায় ফেলেই আমি এক ছুটে সেই ঘর থেকে বেরিয়ে এলাম খোলা আকাশের নিচে। আর বাইরে এসে আমি ভেজা ঘাসের উপর বসে পড়ে হাঁপাতে লাগলাম। বুকের ভেতর হৃৎপিণ্ডটা হাতুড়ি পেটার মতো আছড়ে পড়ছে। আমি 2 চোখ বন্ধ করে শুধু অপেক্ষা করতে লাগলাম।
কতক্ষণ কেটেছিল জানি না, হয়তোবা কয়েক মিনিট, হয়তোবা একটা অনন্ত সময়। তারপর এক সময় সেই গগনভেদী হাসির শব্দটা মিলিয়ে গেল। ঢেকির সেই ভয়ঙ্কর ধূপ ধূপ শব্দটা চিরকালের মতো থেমে গেল। 50 বছর পর সেই অভিশপ্ত ঢেঁকিশালে নেমে এলো এক অদ্ভুত পরম নিস্তব্ধতা। সে হাঁপিয়ে ওঠার শব্দটা আর নেই। চারপাশের বাতাসে মিশে থাকা সেই গুমোট ভারী দম বন্ধ করা ভাবটা যেন এক লহমায় কেটে গেল। গ্রামের বুকে যেন দীর্ঘস্থায়ী অভিশাপের মেঘ কেটে গিয়ে একটা স্নিগ্ধ বাতাস বইতে শুরু করলো। আমি ধীর পায়ে উঠে দাঁড়ালাম। এবার আমার ঘরে ফেরার পালা। বাড়িতে যখন ফিরলাম, ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই। পূব আকাশে একটা আবছা নীলাভ আভা দেখা যাচ্ছে। আমি সন্তর্পণে শোয়ার ঘরের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম, কিন্তু ঘরে পা রেখেই আমি যে দৃশ্যটা দেখলাম তাতে আমার পা যেন পাথরের মতো জমে গেল। মালতী তখনও ঘুমোচ্ছে, কিন্তু আমার মেয়ে খুকু সে তো বিছানায় শুয়ে নেই। ও দিব্যি উঠে বসে আছে। আমি ছুটে গিয়ে ওর কপালে হাত দিলাম। কোথায় জ্বর? ওর শরীর একেবারে স্বাভাবিক, ঠান্ডা। গত 1 সপ্তাহ ধরে জ্বরে ধুঁকতে থাকা আমার মেয়েটা আজ সম্পূর্ণ সুস্থ হয়ে চোখ মেলে আমার দিকে তাকিয়ে আসছে। বাবা, খুব দুর্বল, কিন্তু মিষ্টি গলাটা যেন কোনো স্বর্গীয় বীণার মতো বাজলো আমার কানে। আমি বাকরুদ্ধ হয়ে মেঝের ওপর হাঁটু গেড়ে বসে পড়লাম। চোখের জলে আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। এক মুহূর্তের জন্য আমার মনে হলো ওই দূরের জঙ্গল থেকে ভোরের বাতাসের সঙ্গে ভেসে আসছে যেন একটা তৃপ্ত শান্ত দীর্ঘশ্বাস। প্রকৃতি আর নিয়তির এই অদ্ভুত মায়াময় খেলায় আমার সারা জীবনের শেখা বিজ্ঞান আর যুক্তির সমস্ত অহংকার ধুলোয় মিশে গিয়েছিল সেদিন সকালে ওই কালীদহ গ্রামে। শুধু মাতৃত্বের এক শাশ্বত জয়গান লেখা হয়েছিল সেদিন ভোরবেলায়। শুনছিলেন বালা বাড়ির বড় বউ। আমাদের আজকের এই নিবেদন আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। কিন্তু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন এবং পাশাপাশি হাইপ দিন, যাতে আমাদের গল্পগুলি আরও শ্রোতা বন্ধুদের মাঝে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। সঙ্গে এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কিসের, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোড ডোবার পাড়ের লাশ এই গল্পে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন মদনপুর থেকে রত্না সরকার ও নিধি, ওড়িশা কটক থেকে দিব্যাংশী নয়নিকা গাবান, রাজস্থান জয়পুর থেকে মিলন মণ্ডল, উত্তর 24 পরগনা মধ্যমগ্রাম থেকে সমীর সরকার কমেন্ট করেছেন শেখ রিহান, মালদা থেকে মমতা সরকার, সৌদি আরব থেকে মোহাম্মদ রশিদুল ইসলাম, নবদ্বীপ থেকে অর্পিতা কর্মকার কমেন্ট করেছেন নবীন কুমার, রায়পুর থেকে অজয় দাস, ইছাপুর থেকে কবিতা দাস, মালবাজার থেকে রাধারানী বিষ্ণু, তামিলনাড়ু থেকে মোহাম্মদ মাহিম খান, হাওড়া আন্দুল থেকে প্রিয়াঙ্কা প্রামাণিক, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল, দীপক মণ্ডল এবং বন্দনা মণ্ডল। এছাড়া সঠিক উত্তর দিয়েছেন পূজা সাও, প্রীতম বেড়া, সুরাট থেকে শেখ হাসান, দক্ষিণ 24 পরগনা ভাঙর গঙ্গাপুর কলকাতা লেদার কমপ্লেক্স থেকে হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, সীমা মণ্ডল, রামপুরহাট থেকে ছন্দা দাস, হাওড়া ডোমজুর থেকে সুরজিৎ দাস, পূর্ব বর্ধমান থেকে সেন্টু শেখ, বারাসাত থেকে অমিতা ঠাকুর, নদিয়া থেকে দীপক মালাকার, খড়গপুর থেকে মিলন দোলাই, মরিচা থেকে আব্দুল হাবিব। সঠিক উত্তর দিয়েছেন পিঙ্কি সরকার, কাকিনাড়া মাদ্রাল জয়চণ্ডীতলা থেকে অভিজিৎ নাথ, অরূপ নাথ, আরোহী নাথ, গোবরডাঙ্গা থেকে তন্দ্রা দত্ত, আসানসোল থেকে আহেলি মজুমদার, পটাশপুর থেকে টুকু মাইতি এবং গিরিধারী মাইতি, দক্ষিণ বারাসাত চালতাবেড়িয়া থেকে সানোয়ার গাজী, মহেশতলা চকমির থেকে রিনা বাছার, নদিয়া পাগলাচণ্ডী থেকে মনীষা হালদার। এছাড়া সঠিক উত্তর দিয়েছেন আকাশ। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে আমাদের পাশে থাকার জন্য এবং বরাবর গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করে জানানোর জন্য। তবে হ্যাঁ,
আজও কিন্তু গল্পের শেষে আপনার জন্য রেখে যাচ্ছি আজকের গল্পের মধ্যে থেকে একটি প্রশ্ন। যদি মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ গল্পটি শুনে থাকেন তাহলে বলুন আমাদের আজকের এই গল্পে ওই শালকাঠের প্রকাণ্ড ঢেঁকিটার ওজন কতটা ছিল? খুবই সহজ একটি প্রশ্ন। যদি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার এই প্রশ্নের সঠিক উত্তর জানা থাকবে। আর জানা থাকলে ঝটপট কমেন্টে আপনার নামের সাথে সঠিক উত্তর লিখে কমেন্ট করে ফেলুন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। তবে আবার কিন্তু দেখা হবে আগামী পর্বে আরেকটা গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। ততক্ষণের জন্য সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।